টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সেট 1 থেকে সেট 4 অব্দি প্রশ্নের উত্তর। তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এখানে প্রথমে 3টে সেটের প্রশ্ন উত্তর করানো হয়েছে, তারপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হয়েছে, যেটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তো এই গোটা ভিডিওটা তোমরা ভালো করে দেখো। তো তোমরা দেখে নাও তোমাদের প্রথম সেটটি। আজকের আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসে শুরু হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি সেট 1 এর। সেগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে সেগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবে। তো দেখো, প্রথমে তোমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনার আগে একবার তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপর তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন। তো এখান থেকে তোমাদের দেখো, পরিমাপ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 3টে, বল ও গতি থেকে এমসিকিউ থাকবে 2টো, পরমাণুর গঠন থেকে এমসিকিউ থাকবে 3টে, মোট 8টে এমসিকিউ। পরিমাপ থেকে তোমাদের এসএকিউ বা 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, বল ও গতি থেকে 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে এবং পরমাণুর গঠন থেকে 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো। পরিমাপ থেকে 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, বল ও গতি থেকে 2 নম্বর প্রশ্ন থাকবে 3টে এবং পরমাণুর গঠন থেকে 2 নম্বর প্রশ্ন থাকবে 3টে। পরিমাপ থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, বল ও গতি থেকে 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা এবং পরমাণুর গঠন থেকে 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা। এভাবে মোট তোমাদের 40 নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের গ্রুপ এ তে তোমাদের যেটা রয়েছে, প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 8 সমান 8। তো দেখো প্রথমে কি আছে, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো চাপ, নাকি বেগ, নাকি ক্ষেত্রফল, নাকি ঘনকোণ। তো সঠিক উত্তর হচ্ছে ঘনকোণ। পরের প্রশ্নে যাব 2 নম্বর। কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3 নিউটন ও 4 নিউটন হলে বলের মান হবে 7 নিউটন, নাকি 6 নিউটন, নাকি 8 নিউটন, নাকি 5 নিউটন। উত্তর হচ্ছে 5 নিউটন। পরের প্রশ্নে চলে যাব 3 নম্বর। লব্ধ রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, নাকি কার্য। উত্তর হচ্ছে কার্য। নেক্সট প্রশ্ন, আলফা ও বিটা কণার আধানের অনুপাত 1:2, 4:1, 1:1, নাকি 2:1। উত্তর হচ্ছে 2:1। নেক্সট, একটি কোষের ব্যাস 20 মাইক্রন। অ্যাংস্ট্রম এককে কোষটির ব্যাস হবে 2 × 10⁻⁵ অ্যাংস্ট্রম, 2 × 10⁵ অ্যাংস্ট্রম, 2 × 10⁴ অ্যাংস্ট্রম, 2 × 10⁻⁴ অ্যাংস্ট্রম। উত্তর হচ্ছে 2 × 10⁵ অ্যাংস্ট্রম। পরের প্রশ্ন দেখো, 82 PB 211 এবং 83 BI 211 হলো একজোড়া আইসোটোপ, নাকি আইসোবার, নাকি আইসোটোন, নাকি আইসোস্টার। উত্তর হচ্ছে আইসোবার। পরের প্রশ্ন, O2- আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2টি, 4টি, 6টা, নাকি 8টি। উত্তর হচ্ছে 8টি। পরের প্রশ্ন 8 নম্বর। প্রদত্ত কোন ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের সময় শক্তির শোষণ ঘটবে? M থেকে K, L থেকে K, L থেকে M, নাকি M থেকে L। উত্তর হচ্ছে L থেকে M। নেক্সট, গ্রুপ বিতে চলে যাচ্ছি আমরা। গ্রুপ বিতে দেখো, প্রথমে যেটা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, 1 ডাইন সমান কত নিউটন? উত্তর লিখবে 10⁵ নিউটন। অথবা 1 কিগ্রাভার সমান কত নিউটন? উত্তর লিখবে 9.8 নিউটন। নেক্সট, 2 নম্বর। একটি ঢিলকে খাড়া ওপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় ঢিলটির বেগ 0 হলেও এতে কি উপস্থিত থাকে? উত্তর তোমরা কি লিখবে? অভিকর্ষের ত্বরণ। অথবা দিয়ে প্রশ্ন আছে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত? উত্তর হচ্ছে 0। পরের প্রশ্ন, AMU মূল একক না লব্ধ একক? উত্তর হচ্ছে মূল একক। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, দেখো, এমন একটি রাশির নাম লেখো যার মাত্রীয় সংকেত নেই কিন্তু একক আছে। উত্তর হচ্ছে ঘনকোণ। নেক্সট, পরমাণুর সবচেয়ে ভারী কণা পরমাণুর কোথায় অবস্থান করে? এর উত্তর তোমরা লিখবে নিউক্লিয়াসে। নেক্সট দেখো 5 নম্বর। দীপন প্রাবল্যের SI একক কি? উত্তর লিখবে ক্যান্ডেলা। পরের প্রশ্ন, 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? উত্তর লিখবে 9.46 × 10⁻12 কিলোমিটার। এটা 2⁻12 হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারী জল কাকে বলে? উত্তর লিখবে যে জলে ডয়টোরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে ভারী জল বলে। পরের প্রশ্ন চলে যাবো
গ্রুপ সিতে প্রথমে দেখো গ্রুপ সিতে কি বলেছে। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 8 সমান 16। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন দেখো, ভালো তুলা যন্ত্রের কয়েকটি গুণ লেখো। উত্তর লিখবে 1 তুলা যন্ত্রটি সুবেদী হবে, 2 তুলা যন্ত্রের নির্ভুল হবে, 3 তুলা যন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য ও তুলা পাত্র দুটির ভর সমান হবে। পরের প্রশ্ন 2 অথবা ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কারণ 10 মিলিগ্রাম থেকে 211.11 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর এদের সাহায্যে মাপা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি আরও অনেক কটা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। কোন সাবজেক্টের সেট তোমরা আগে চাও সেটা কমেন্টে লিখে জানাবে, এবং কমেন্টে লেখার সময় তোমরা অবশ্যই তোমাদের কোথা থেকে দেখছো এবং কোন স্কুলে পড়ো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন 2 নম্বর, প্রতিমিত বল কাকে বলে? উত্তর লিখবে যখন কোনো একটি বস্তুর উপর একই সঙ্গে সমমানের কিন্তু পরস্পর বিপরীতমুখী বল একই বিন্দুতে ক্রিয়া করে তখন বস্তুটি স্থির অবস্থায় থাকে অথবা গতিশীল থাকলে সরলরেখা বরাবর সমগতিতে চলমান থাকে। এই ধরনের বলসমূহকে প্রতিমিত বল বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সাধারণ তুলাযন্ত্রের রাইডারের কাজ কি? উপগ্রহ উৎক্ষেপণকালে কি ধরনের ঘড়ি ব্যবহৃত হয়? উত্তর লিখবে খুব সূক্ষ্ম ভর পরিমাপের জন্য তুলাদণ্ডের উপর রাইডারকে নির্দিষ্ট জায়গায় বসানো হয়। এবার পরের যে প্রশ্ন আছে তার উত্তরটা দেখো, উপগ্রহ উৎক্ষেপণকালে মেট্রোনম নামক ঘড়ি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, পাখি কিভাবে আকাশে ওড়ে? উত্তর লিখবে একটি পাখি যখন মাটি থেকে আকাশে উঠতে চায় তখন 2 ডানার সাহায্যে বাতাসের উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়া স্বরূপ বাতাসও পাখির উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই 2 প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি উপরের দিকে গতিশীল হয়। নেক্সট, অথবা দিয়ে কি প্রশ্ন আছে দেখো, বৃত্তীয় গতি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে কোনো বিন্দু ও অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল হলে তাকে সেই গতিকে বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি বলে। উদাহরণ হলো সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণের গতি বা স্থির কেন্দ্র সাপেক্ষে নাগরদোলার গতি। পরের প্রশ্ন 5 নম্বর, স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। পরের প্রশ্ন, রৈখিক ভরবেগ কাকে বলে? বস্তুর ভরবেগ কিভাবে পরিমাপ করা হয়? তো এর উত্তর তোমরা কি লিখবে, সরলরেখা বরাবর ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে গতীয় ধরনের সৃষ্টি হয় তাকে বস্তুটির রৈখিক ভরবেগ বলা হয়। এবার বস্তুর ভরবেগ কিভাবে পরিমাপ করা হয় সেটা দেখো, বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারা বস্তুর ভরবেগ পরিমাপ করা হয়। এম ভর বিশিষ্ট কোনো বস্তুর বেগ ভি হলে বস্তুর রৈখিক ভরবেগ পি সমান mv। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর লিখবে আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা সমান হওয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, তাই আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। পরের প্রশ্ন 8 নম্বর, গতি কাকে বলে? উত্তর লিখবে সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে। এবার গ্রুপ ডি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক কেন? উত্তর লিখবে মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে। পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। প্রত্যেক মৌলিক আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম আছে, মৌলিক পদার্থের হবে, ঠিক আছে। আবার একটি মৌলের পারমাণবিক সংখ্যাও নির্দিষ্ট। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হতে পারে না, তাই পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা হয়। এই কারণে পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত বা সক্রিয় ধর্মের নির্ণায়ক। তারপরে দেখো অথবা কি আছে, রাদারফোর্ড পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখো। তো দেখো এই মডেলের পার্থক্যটা কি হবে। দেখো এদিকে করেছি রাদারফোর্ড পরমাণু মডেল, এদিকে করেছি বোরের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি স্তরের আকার ও আকৃতি কোনো ধারণা দেওয়া হয়নি, আর এদিকে বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। তারপরে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে বর্ণালীর ব্যাখ্যা করা যায় না,
আর বোরের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। আর বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে কি আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। এবার দেখো পরে যেটা আছে 2 নম্বর, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। তো উত্তর লিখবে, দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি থেকে লিখবে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি কাকে বলে, যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশির ক্ষেত্রে লিখবে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে। ভেক্টর রাশির ক্ষেত্রে লিখবে ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। স্কেলার রাশির উদাহরণ দেবে দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। আর অন্যদিকে তোমরা এই যে ভেক্টর রাশি আছে তার উদাহরণ দিবে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি। এবার এর যে অথবা যে প্রশ্ন আছে সেটা দেখো, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়। উত্তর লিখবে নিম্নলিখিত উপায়ে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান নির্ণয় করা যায়। প্রথমে বইয়ের দুপাশে মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ একটি স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। এরপর বইয়ের পাতাগুলিকে গুনে নিতে হবে। বইয়ের পাতাগুলির মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে। এবার দেখো বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। তো বাঁ দিকে করেছি বৃত্তীয় গতি, ডান দিকে করেছি ঘূর্ণন গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রথমে লিখবে কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলে। ঘূর্ণন গতির ক্ষেত্রে লিখেছি একটি বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে ঘোরে তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। বৃত্তীয় গতির ক্ষেত্রে লিখেছি এই ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে লিখেছি এই ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। বৃত্তীয় গতির ক্ষেত্রে তারপরে পয়েন্ট আছে এই ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে লিখবে এই ক্ষেত্রে একটি বস্তুর অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বৃত্তীয় গতির ক্ষেত্রে লিখবে উদাহরণ হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন। ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। অথবা দিয়ে পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন, ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ও গাণিতিক ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে কোনো বস্তু সমষ্টির ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও কোনো নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট রৈখিক ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও ওই নির্দিষ্ট দিকে তাদের মোট রৈখিক ভরবেগ তাই থাকবে। ধরি M1 ও M2 ভরসম্পন্ন দুটি বস্তু যথাক্রমে U1 এবং U2 বেগে একই সরলরেখা বরাবর চলতে সংঘাত হলো। সংঘাতের পর বস্তুটি যথাক্রমে V1 এবং V2 বেগে একই রেখা বরাবর একই দিকে চলতে লাগলো। সুতরাং সংঘাতের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ যেটা M1U1 প্লাস M2U2, আর সংঘাতের পরে এদের মোট ভরবেগ M1V1 প্লাস M2V2। বস্তু দুটির ওপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ শুধুমাত্র পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় বস্তুগুলি ক্রিয়াশীল হলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। বোঝা যাচ্ছে? আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর অল সাবজেক্টের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই সেটটি আলোচনা করার আগে একবার দেখে নেবো তোমাদের নাম্বার বিভাজনটা কিরকম ভাবে থাকছে। দেখো তোমাদের নাম্বার বিভাজন যেমন থাকছে, দেখো পরিমাপ, এখান থেকে তোমরা 3টে MCQ পাবে, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন পাবে। মোট পাবে 12 নম্বর। বল ও গতি, এখান থেকে 2টো MCQ, 3টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন পাবে। মোট 14 নম্বর পাবে। আর পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা থেকে তোমরা পাবে 3টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন। মোট 14 নম্বর হবে। এভাবে মোট 40 নম্বরের নাম্বার বিভাজন হবে তোমাদের। তো দেখো তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে গ্রুপ এ তে, গ্রুপ এর প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন,
ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? প্রোটন, মেসন, নিউট্রন নাকি ইলেকট্রন? উত্তর হচ্ছে ইলেকট্রন। পরেরটা, সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে? বেগ, ত্বরণ, বল নাকি ভরবেগ? উত্তর হচ্ছে ত্বরণ। নেক্সট দেখো, 87.46 গ্রাম পরিমাপের জন্য ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন? 9টি, 10টি, 8টি নাকি 11টি? উত্তর হচ্ছে 9টি। পরেরটা, 20 Ca40 এই পরমাণুটির নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1:2 নাকি 2:1 নাকি 1:1 নাকি 3:1? দেখো, এখানে তোমাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটোই কিন্তু তাহলে 20 হচ্ছে, তাহলে 20:20 করলে কিন্তু আমরা 1:1 পাই, তাহলে 1:1 হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, 5-এর দাগে, ক্ষমতার মাত্রিয় সংকেত কোনটা হবে? দেখো, ml2 T⁻3 এটা হচ্ছে ক্ষমতার মাত্রিয় সংকেত, সিতে দেখো এটাই আছে। পরেরটা চলে আসবো, ড্যাশ হলো জাড্ডের পরিমাপ, বল নাকি ত্বরণ নাকি বেগ নাকি ভর? উত্তর হচ্ছে ত্বরণ। পরেরটা দেখো, প্রদত্ত কোন রাশিটির মাত্রা আছে? কোন, আণবিক গুরুত্ব, চাপ নাকি বিকৃতি? উত্তর হচ্ছে চাপ। পরেরটা, ভরবেগ হলো এক প্রকারের বল, শক্তি, গতীয় ধর্ম নাকি জড়তার পরিমাপ? উত্তর হচ্ছে গতীয় ধর্ম। এবার গ্রুপ বিতে চলে আসছি আমরা। গ্রুপ বি প্রথমে এটা রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 7 = 7। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 20A40, 19B40, 19C39 নিউক্লাইডগুলির মধ্যে আইসোটন দুটিকে শনাক্ত করো। দেখো, এর মধ্যে যে দুটো আইসোটন সেটা হচ্ছে 20A40 আর 19C39, ঠিক আছে? এই দুটো হচ্ছে আইসোটন। পরেরটা, অথবা দিয়ে কি আছে দেখো, Ca2+ মোট আধানযুক্ত কণার সংখ্যা কত? উত্তর হচ্ছে 18 + 20 মানে 38টি। নেক্সট, রোলার টানা না ঠেলা কোনটা সুবিধাজনক? উত্তর হচ্ছে রোলার টানা বেশি সুবিধাজনক। পরেরটা, অথবা দিয়ে কি আছে, প্রতিমিত বল কাকে বলে? উত্তর লিখবে, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে। পরের প্রশ্ন, অপারমাণবিক কণা কোনগুলি? উত্তর লিখবে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। পরের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক? উত্তর হচ্ছে ভরবেগের। পরেরটা দেখো, 5-এর দাগে, এসআইতে ভরবেগের একক কি? উত্তর লিখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি এম পার এস। নেক্সট, সত্য ও মিথ্যা লেখো। সব গতি আপেক্ষিক, এটা সত্য। তারপরে দেখো, 7 নম্বর, একটি বস্তুর ভর 3000 কেজি, আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব কত হবে? আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর যদি 3000 হয় এবং আয়তন যদি এখানে 3 মিটার কিউব হয়, তাহলে এখানে 3000/3, তাহলে কত হবে? 1000। আর এখানে কেজি আর নিজে মিটার কিউব আছে, তাহলে কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে এর ঘনত্ব। তারপরে দেখো, গ্রুপ সিতে চলে আসছি আমরা। গ্রুপ সি এর 3 নম্বর যে প্রতিনিধিত্বের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 8 = 16। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে আছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, লম্বন ভুল কি? উত্তর লিখবে, স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ভুল বলে। পরেরটা, অথবা কি আছে, একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? উত্তর লিখে, মনে করি একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে এক্সটি জলের ফোঁটা ফেলাতে জলের উপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ট দাগে পৌঁছালো। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হলো। মনে করি মাপনী চোঙের জলের আয়তন VCC, তাহলে 1 ফোঁটা জলের আয়তন হবে V/X cc। নেক্সট দেখো, কখন কোনো বস্তুকণার ত্বরণ ও বেগের গতির অভিমুখ বিপরীত হয়? উত্তর লিখবে, কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটির গতির অভিমুখ ঊর্ধ্বমুখী হয় এবং অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করে। পরেরটা,
একটি প্রোটন কণা এবং একটি H+ আয়নকে অভিন্ন বলা হয় কেন? তো হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন কণা থাকে। এটি একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়নে পরিণত হয়। H+ আয়নে শুধুমাত্র একটি প্রোটন কণা থাকে, যার ফলে H+ আয়নের ভর এবং আধান উভয়ই একটি প্রোটন কণার ভর ও আধানের সমান হয়। তাই একটি প্রোটন কণা এবং একটি H+ আয়নকে অভিন্ন বলা হয়। পরেরটা দেখো, 92x235 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? পরমাণুতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে তার সংকেত কি হতো? উত্তর লিখবে পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 235 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। পরমাণুতে যদি 3টে ইলেকট্রন বেশি থাকতো তবে এর সংকেত হতো 92x238। ঠিক আছে, এবার পরেরটা চলে আসবো অথবা দিয়ে। ক্যাথোড রশ্মি কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে মুখ্য নলে অল্প চাপে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়। ক্যাথোড থেকে নির্গত এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য: ক্যাথোড রশ্মি ভরবেগযুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, আর ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। এবার দেখো পরেরটা, পাখি কিভাবে আকাশে ওড়ে তা ব্যাখ্যা করো। দেখো, পাখির আকাশে ওড়া বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিকের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। দেখো, পাখি আকাশে ওড়ার সময় তার ডানার সাহায্যে বায়ুর ওপর বল প্রয়োগ করে ওডি এবং ওই বরাবর বরাবর ডানার ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আচ্ছা, এই ওডি ওই এগুলো পরের পেজে আমি ছবি এনেছি, সেই ছবি দেখে তোমরা বুঝে নেবে। ঠিক আছে, ওডি বলকে ওবি দ্বারা এবং ওই বলকে ওএ দ্বারা প্রকাশিত করলে ও বি সি এ একটি সামান্তরিক উৎপন্ন হয়, যার কর্ণ হলো ওসি। বলের সংযোজন সূত্র অনুযায়ী লব্ধি বল ক্রিয়া করবে ওসি বরাবর, এর ফলে পাখি ওসি বরাবর উড়ে যাবে। দেখো, এই ওবি ওডি ওই এই ব্যাপারগুলো কি তার ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে দেখলে তোমাদের পরিষ্কার হবে। দেখো, এর কন্টিনিউশন পার্টে ও এ, এখানে ডি আছে, এখানে বি আছে, এখানে ই আছে। ঠিক আছে, ও বি ডি ই এ, আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই প্রশ্নের সঙ্গে এই ছবিটাও দিয়ে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যারা বলে রাখি, এরপরে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটা কিন্তু কমেন্টে জানাবে। সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। পরেরটা দেখো, বলের ঘাত বলতে কি বোঝো? উত্তর লিখবে কোনো বস্তুর ওপর স্থির মানের কোনো বল কিছু সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়া করার সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। নেক্সট, স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। নেক্সট দেখো, ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রসহ দেখাও। দেখো, ক্লোরিন পরমাণু 17Cl35, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, আর প্রোটন সংখ্যাও 17, আর নিউট্রন সংখ্যা 35 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে 18 পাবো, তাহলে 18টা নিউট্রন আছে। ঠিক আছে, তো এর যে ইলেকট্রন বিন্যাস সেটা এইভাবে তোমরা আঁকবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ, এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে। নেক্সট দেখো, গ্রুপ ডি। গ্রুপ ডিতে কি রয়েছে? প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। প্রথমটা, বন্দুকের পিছু হটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো দেখো, এর উত্তরটা আমি এখানে তোমাদের ডিসপ্লে করছি, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রথমে বন্দুক থেকে বুলেট ছোড়ার পূর্বে বন্দুক এবং বুলেট উভয় স্থির অবস্থায় থাকে, এইভাবে দেখা শুরু করবে। দিয়ে এখানে বুলেটের ভরবেগ মানে হচ্ছে বুলেটের ভর ইন্টু বুলেটের বেগ দিয়ে এরকম করে লিখবে। দিয়ে এইভাবে তোমরা উত্তরটা লিখবে, দিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দিয়ে এখানে যেটা লেখানো হয়েছে সেটা লিখে নেবে। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্নে। অথবাতে কি আছে, একটি রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজতর কেন? এরকমই একটা শর্ট কোশ্চেনে কিন্তু দেওয়া আছে। তো এর উত্তরটা দেখো, রোলারকে ঠেলার প্রযুক্ত বলের দুটি উপাংশের মধ্যে একটি রোলারকে সামনের দিকে গতিশীল করে এবং অন্যটি রোলারটির ওজন বৃদ্ধি করে, ফলে রোলারটিকে গতিশীল করতে অসুবিধা হয়। কিন্তু রোলারকে টানার সময় যুক্ত বলের দুটি উপাংশের মধ্যে একটি রোলারকে সামনের দিকে গতিশীল করে আর অন্যটি রোলারটির ওজন কমায় এবং হালকা করে, ফলে রোলারটিকে গতিশীল করতে সুবিধা হয়। সুতরাং একটি রোলারকে ঠেলার চেয়ে টানাই সুবিধাজনক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
এবার পরে যেটা রয়েছে, ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়? কোনকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন? উত্তর লিখবে, কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক এককগুলিকে যে ঘাতে উন্নীত করা দরকার তাকে সে ভৌত রাশির মাত্রা বলে। আর কোনো ভৌত রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় করার সময় দুটি দৈর্ঘ্যের অনুপাত আসে, ফলে এর মাত্রা 1, তাই কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলে। অথবাতে কি আছে, ভালো তুলাযন্ত্রের গুণাবলী লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুলাযন্ত্র সুবেদী, নির্ভুল, দৃঢ় এবং সুস্থির হলে সেই তুলাযন্ত্রকে ভালো তুলাযন্ত্র বলা হয়। এবার দেখো, এই সুবেদী, নির্ভুল, দৃঢ় এবং সুস্থির এই পয়েন্ট ওয়াইজ এখানে লেখানো হচ্ছে, সেগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো প্রথমে সুবেদী পয়েন্ট করে লেখানো হয়েছে, তারপর নির্ভুল পয়েন্ট আসছে, এরপরে দেখো দৃঢ়, তারপরে সুস্থিত। ঠিক আছে, এটা সুন্দর করে তোমরা লিখে নেবে। চলে আসছি পরে। দেখো, পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের অস্তিত্ব বিবেচনার প্রয়োজন হয়েছিল কেন? তো দেখো, এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি পড়লাম না। আমি যত বলবো ভিডিওটা লম্বা হবে, তাতে তোমরা দেখে নাও, হাতে তোমাদের সময়টা কম পরীক্ষার আগে। আশা করি তোমরা দেখে নিচ্ছ, ডিসপ্লে হচ্ছে উত্তরটা। এর নাম দেন নিউট্রন। হ্যাঁ, এতটা অবধি লিখবে উত্তরটা। নেক্সট দেখো, বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের মধ্যে দুটি পার্থক্য বা বৈসাদৃশ্য লেখো। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের সম্বন্ধে এদিকে লেখানো হয়েছে এবং বোরের পরমাণু মডেল সম্বন্ধে ডান দিকে লেখানো হয়েছে। ঠিক আছে, দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তরের আকার ও আকৃতি কোনো ধারণা দেওয়া হয়নি, আর বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর বোরের পরমাণু মডেলে বর্ণালী সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তা দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয় না হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে, আর বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের জন্য আমি ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটা আমি নিয়ে আসবো, তবুও আমি কিছু জিনিস বলে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। কয়েকটি লব্ধেয়কের নাম ও প্রতীক যেটা আছে সেটা ভালো করে পড়বে। তারপরে তোমরা কিছু পার্থক্য দেখে যাবে। বল গতি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে চলন গতি, বৃত্তীয় বা ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, দূরত্ব সরণের পার্থক্য, দ্রুতি বেগের পার্থক্য, এগুলো ভালো করে পড়ে যাবে। আচ্ছা, মাত্রীয় সংকেত যেগুলো আছে সেই মাত্রীয় সংকেতগুলো ভালো করে পড়ে যাবে। পরমাণু মডেল, পরমাণুর গঠন যেটা সেখান থেকে থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, তারপর ভর সংখ্যাকে বলে, আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, তারপরে তোমাদের আইসোটোন কাকে বলে, ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয় বল, এই ব্যাপারগুলো ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, আমি যেটা তোমাদের করালাম সেটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তেমন কোনো ব্যাপার নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসবো। আজকে আমার রাজ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ভৌতবিজ্ঞানের 2টো সেটের প্রশ্ন এবং উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40 এবং সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো তোমরা দেখে নাও আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। দেখো, পরিমাপ, প্রথম যে চ্যাপ্টার পরিমাপ, সেখান থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 12 নম্বর। বল ও গতি, সেখান থেকে 2টো এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। আবার পরমাণুর গঠন, এখান থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। অর্থাৎ তোমাদের এমসিকিউ আসছে 8টা, 1 নম্বর প্রশ্ন আসছে 7টা, 2 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 8টা এবং 3 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 3টে। মোট তোমাদের 40 নম্বরের প্রশ্ন আসছে। তো চলো এবার আমরা চলে আসছি প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে গ্রুপ এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে এমসিকিউ আছে 8টা করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে AU।
তো এটার সম্বন্ধে আমি তোমাদের কিছুটা বলি। AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নক্ষত্রের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। তারপরে 2 দেখো, ওজনের মাত্রিয় সংকেত হলো কোনটা হবে? mL/10⁻²। mL/10⁻² হচ্ছে সঠিক উত্তর। ওজন হলো এক প্রকারের বল, তাই বল ও ওজনের মাত্রা একই। নিচে কোন দুটি ভৌত রাশির মাত্রিয় সংকেত একই? তো এটা সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ, এর দুটোর কিন্তু মাত্রিয় সংকেত একই। দ্রুতি স্কেলার রাশি, কিন্তু বেগ ভেক্টর রাশি, তবে দ্রুতি ও বেগ উভয় একক ও মাত্রা একই। 4 নম্বর চলে আসছি, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো উত্তর হবে গতিজাড্য। চলে আসি তারপর প্রশ্নে। 5 নম্বর, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। চলে আসছি পরের প্রশ্ন, একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ কি হবে? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। তারপরে দেখো 7 নম্বর, সবচেয়ে হালকা পরমাণু কোনটি? উত্তর হবে সি, হচ্ছে সবচেয়ে হালকা পরমাণু। চলে আসছি 8 নম্বর, 18 ও 8 এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা হচ্ছে 10টি। দেখো 18 থেকে যদি 8 বাদ দিই আমরা 10 পাবো। চলে আসছি গ্রুপ বি। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কিন্তু 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? উত্তর লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বলের সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে পরমেয়কের সম্পর্ক কি? উত্তর লিখবে বলের সিজিএস পদ্ধতিতে পরমেয়ক ডাইন এবং এসআই পদ্ধতিতে হলো নিউট্রন। তো সম্পর্কটা এবার দেখে নিই, 1 নিউটন সমান 10⁵ ডাইন। চলে আসছি পরের প্রশ্ন। 2 নম্বর দেখো, নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর লিখবে নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। অথবা দেখো, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? উত্তর লিখবে ইলেকট্রন। পরের প্রশ্ন, কোনো পরমাণুর এম কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা? দেখো উত্তর হবে 2 × এম কক্ষে বলেছে 3² সমান 2 × 9 মানে 18টি। 4 নম্বর দেখো, বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই কি হবে? অপরিবর্তিত। এবার সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে, এটা কিন্তু একদম মিথ্যা। তারপর দেখো, একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। উত্তর লিখবে আপেক্ষিক গুরুত্ব। তারপরে প্রশ্ন 7 নম্বর দেখো, সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো সি, দেখো গ্রুপ সি, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন? উত্তর লিখবে ধাতু তাপে প্রসারিত হয় এবং শীতল করলে সংকুচিত হয়, তাই ধাতুর তৈরি স্কেল উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রসারিত সংকুচিত হয়ে হয়, ফলে স্কেলের অঙ্ক দুটি দাগের মাঝে দূরত্ব পরিবর্তিত হয়, ফলে সঠিক পাঠ পাওয়া যায় না। কিন্তু কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসে সঠিক পাঠ দেয়, তাই সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয়। এবার অথবা দিয়ে দেখো, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? উত্তর লিখবে বয়স বছরে ও মাসে প্রকাশ করলে একটি সুবিধাজনক সংখ্যা পাওয়া যায়, যা বুঝতে সুবিধা হয়, কিন্তু যদি সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে খুব বড় একটি সংখ্যা হয়, যা বুঝতে বা প্রকাশ করতে অসুবিধা হয়। তারপরে দেখো 2 নম্বর, কোনো তরলের ঘনত্ব 0.8 গ্রাম/সেন্টিমিটার কিউব হলে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর কত? উত্তর লিখবে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, তোমার 200 × 0.8 সমান 160 গ্রাম। চলে আসে 3 নম্বর, জড়ত্বীয় ভর বলতে কি বোঝো? উত্তর লিখবে বস্তুর ভর তাদের স্থিতি ও গতিজাড্যের মান নির্দেশ করে, এই কারণে এই ভরকে জড়ভর বা জড়ত্বীয় ভর বলা হয়, যাকে ইনার্সিয়াল মাস বলা হয়। স্পষ্টত F = m এর সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হলো জড়ত্বীয় ভর। চলে আসি 4 দাগের প্রশ্ন, কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হটে কেন? উত্তর লিখবে যখন কোনো কামান থেকে গোলা ছোড়া হয় তখন গোলার উপর একটি বল ক্রিয়া করে, ফলে গোলাটি সামনের দিকে এগিয়ে যায়। গোলা কামানের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে কামানটি ও পেছন দিকে সরে যায়। তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর লিখবে সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি হলো বাহু দুটি দীর্ঘ হবে, সূচকটি লম্বা হবে, তুলাযন্ত্র হালকা হবে।
তারপরে চলে আসছে 5 নম্বর, ভরী বস্তুর জাড্যের পরিমাণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে, কোনো স্থির বস্তুর স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীলতা প্রবণতাই হলো বস্তুর জাড্যের বা জড়তার ধর্ম। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি। অর্থাৎ কোনো হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই কোনো জড় বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ। চলে আসছি 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রনকে সব পদার্থের মূল কণা বলা হয় কেন? ক্যাথোড রশ্মি উৎপন্নের সময় তড়িৎমক্ষম নলে যে কোনো ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোনো গ্যাস ব্যবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভরবিশিষ্ট ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রনকে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয়, যা সমস্ত মৌলের পরমাণুতে বিদ্যমান। চলে আসে 7 দাগের প্রশ্ন, আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন? উত্তর লিখবে, কোনো মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয়, ভর সংখ্যা আলাদা হয়। এদের ইলেকট্রন বিন্যাস একই রকম হয়, এদের রাসায়নিক ধর্ম এক হয়। চলে আসছি 8 প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। উত্তর লিখবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি অসঙ্গতি দেখা যায়। যেমন, বিজ্ঞানী নিলস বোর জানান যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হয়ে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি। তো দেখতে পাচ্ছ রাদারফোর্ডের পরমাণু মডেল, এরকম একটা ছবি তোমরা এঁকে দেবে, নিউক্লিয়াস, ইলেকট্রন পজিটিভ নেগেটিভ করে এঁকে নেবে। তারপরে লিখবে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরতে থাকে, ওই ঘূর্ণমান ইলেকট্রনগুলো থেকে অবিরাম শক্তি বিচ্ছিন্ন হয়ে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি করে না। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা। এবার চলে আসছি গ্রুপ ডি। এখানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। উত্তর লিখবে, ধরি m ভরের একটি বস্তুর উপর t সময় ধরে F পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটির বেগ u থেকে বেড়ে v হলো। তো প্রথমে বস্তুটির প্রাথমিক ভরবেগ হচ্ছে mu, বস্তুটির অন্তিম ভরবেগ হচ্ছে mv। ভরবেগের পরিবর্তন তাহলে mv - mu, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সঙ্গে mv - mu/t। এবার m কমন চলে গেল, m কমন গেলে mv - u/t, তাহলে সমান সমান ma, কারণ v - u/t সমান a আমরা জানি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F ভ্যারিয়াস ma, F = kma, k হলো একটি ভেদ ধ্রুবক, এর মান হচ্ছে 1, F = ma। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম বস্তুর উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো। এক্ষেত্রে F = 100 ডাইন, m = 25 গ্রাম, t = 5 সেকেন্ড, u = 0। এখন F = ma সমীকরণ থেকে পাই 100 = 25a, তাহলে a সমান কি হলো 100/25 মানে 4 সেমি/সেকেন্ড স্কোয়ার। আবার v = u + at সমীকরণ থেকে পাই v সমান 0 + 4 × 5 সেমি/সেকেন্ড, মানে হচ্ছে 20 সেমি/সেকেন্ড। বস্তুতে বেগ উৎপন্ন হবে 20 সেমি/সেকেন্ড। এবার আমরা চলে আসছি 2 দাগের প্রশ্ন, একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সেমি3, বস্তুটির ঘনত্ব কত? উত্তর লিখবে, বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে 7.8 কেজি বাই 1000 সেমি3, মানে 7800/1000 গ্রাম/সেমি3, মানে 7.8 গ্রাম/সেমি3। এর সামনে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, তুলাযন্ত্রের সুবিধা বলতে কি বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলি লেখো। উত্তর লিখবে, যে বিশেষ গুণের জন্য কোনো তুলাযন্ত্রে তুলাপাত্রে রাখা দুটি ঘরের সামান্য পার্থক্য নির্দেশ করতে পারে তাকে তুলাযন্ত্রের সুবিধা বলে। এর শর্তগুলো এর আগেও তোমাদের করিয়ে দিয়েছি, তো তোমরা একবার দেখে নাও, এরকম করে তোমরা স্ক্রিনশট করে নাও, দিয়ে তোমরা কিন্তু এটা লিখে নেবে। ঠিক আছে, আমি আর পড়ে সময় নষ্ট করছি না। এবার চলে আসছি পরের প্রশ্ন, পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের কার্যবলী লেখো, অথবা রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আর এক সেট সাজেশন প্রশ্ন উত্তর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি পরীক্ষায় 100% সাফল্য তোমাদের নিশ্চিত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমাদের ভৌত বিজ্ঞানের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। আমি দেখো এখানে এর আগে তোমাদের অনেক কটা সেটের প্রশ্ন উত্তর করিয়েছি, এটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন হতে চলেছে। দেখো প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে পরিমাপ থেকে, তার প্রশ্নগুলো কি কি আছে দেখে নাও। প্রথমে যে এমসিকিউ যে প্রশ্ন আছে অর্থাৎ 1 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। আমি পড়ছি না, জাস্ট স্ক্রল করে যাচ্ছি, তোমাদের হাতে সময় খুব কম আমি জানি, তার জন্য আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও ভিডিওটা, ঠিক আছে? দেখো পরপর আমি স্ক্রল করে যাচ্ছি প্রশ্নগুলো, ঠিক আছে? ভিডিওটা সেরকম হলে তোমরা একটু স্লো করে নেবে, স্লো করে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? 1.8, 1.9, 1.10, 1.11, 1.12, 13, 14, 15, 16, 17। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরের যে প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ কি ইম্পর্টেন্ট দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা উত্তরগুলো বাড়িতে করবে, ঠিক আছে? এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। এবার এক কথায় উত্তর দেখে নাও। মোট তোমাদের এখানে এক কথায় উত্তরগুলো দেওয়া হয়েছে অনেক কটাই। এবার দেখো 5-এর দাগ প্রতিটি প্রশ্ন মান 2 যেটা আছে দেখে নাও। 2 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। এগুলো কিন্তু প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলার কোনো একটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট এরকম কিছু নয়, প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে খাতায় টুকবে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো প্র্যাকটিস করবে। এবার দেখো 3 মার্কসের যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। এরপরে যে গাণিতিক প্রশ্ন অর্থাৎ অঙ্কের প্রশ্ন যেগুলো সেগুলো দেখে নাও। 6টা অঙ্কের প্রশ্ন দেওয়া হয়েছে। এবার চ্যাপ্টার 1-এর পর চ্যাপ্টার 2-এ চলে আসছি। বলপতি থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথমে এমসিকিউ প্রশ্ন চলে আসছি। 1 নম্বরের দেখো 1.1, 1.2 এরকম করে দেওয়া হয়েছে দেখো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হাতে তোমাদের সময় খুব কম, না তো এর উত্তরগুলো আমি তোমাদের করিয়ে দিতাম। এবার যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা বই খুঁজেও না পাও সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না, আমি তোমার সেই উত্তরটা দিয়ে দেবো, ঠিক আছে? 16টা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান 1 দেখো কোন শূন্যস্থান পূরণগুলো ইম্পর্টেন্ট ওকে দেখে নাও। ভিডিওটা সেরকম হলে একটু স্লো করে নেবে তোমরা সুবিধার্থে। এবার সত্য মিথ্যা নির্ণয় কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। এবার এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের মান 1 দেখে নাও। আশা করি তোমরা দেখে নিচ্ছ। এবার স্তম্ভ মিলাতে বলেছে। এবার এটা টেবিল আকারে তোমাদের পরীক্ষা থাকবে। আচ্ছা, এইগুলো দেখার পরে যখন তোমরা পরীক্ষার পরে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এখান থেকে তোমরা কতগুলো প্রশ্ন কমন পেয়েছো, ঠিক আছে? দেখো এবার দেখো কতগুলো প্রশ্ন এখানে আছে। 27টা প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার দেখো 3 মার্কসের যে প্রশ্ন সেগুলো কিরকম হতে পারে তোমাদের এখানে। তারপরে এবার গাণিতিক প্রশ্নে চলে আসছি আমরা। ভিডিওটাকে স্লো করে নেবে, হ্যাঁ? 9টা গাণিতিক প্রশ্ন দেওয়া হয়েছে। এবার পরবর্তী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে তোমাদের শেষ চ্যাপ্টারটা থাকছে অর্থাৎ পরমাণুর গঠন, কেমিস্ট্রি থাকছে এখানে। এর এমসিকিউ গুলো দেখে নাও। 1.2, 1.3, 1.4 পরপর এরকম করে দেওয়া হয়েছে। 1.5, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার দেখো শূন্যস্থান পূরণ কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। আশা করি তোমরা দেখে নিচ্ছ। এবার 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সত্য না মিথ্যা দেখো। এগুলো সত্য না মিথ্যা সেগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপরে এক কথায় উত্তর দাও প্রশ্ন মান 1, ঠিক আছে? এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে যাবে। তোমাদের অনেক প্রশ্ন কমন পাবে তোমরা এই যদি ভিডিওটা দেখো।
এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এর কোনো উত্তর তোমাদের যদি খুঁজতে সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের মধ্যে তার উত্তরটা দিয়ে দেবো। তো পরীক্ষা যেহেতু জন্য হাতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, আর অবশ্যই আগে বইটা খুঁটিয়ে পড়বে, তারপরে যে সেটগুলো আমি করিয়েছি সেই সেটগুলো প্র্যাকটিস করবে, তারপরে এই প্রশ্নটা করবে, তবেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।